এবার কি আছে আমাদের উদ্ভিদ হরমোন আছে, এই উদ্ভিদ হরমোনটাকে আমাদের খুব ভালো করে জানতে হবে। দরকার হলে এটাকে আমি পার্ট 2 তে দিয়ে দেবো, ঠিক আছে, উদ্ভিদ হরমোনটা আমি পার্ট 2 তে দিয়ে দেবো, ঠিক আছে। চলো এইবার হচ্ছে দেখো ভালো করে বুঝবে, এখানে উদ্ভিদ হরমোন আছে, এই হরমোনের কিছু সংজ্ঞাকে আমাকে জানতে হবে। কি জিনিসটা কি? এক ধরনের রাসায়নিক বটে, এক ধরনের রাসায়নিক পদার্থ, বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি প্রাণীদের ক্ষেত্রে সেখান থেকে নিঃসৃত হচ্ছে এবং দেহতরলের মাধ্যমে প্রাণীদের ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তাকে আমরা কি বলছি? হরমোন বলছি, তাকে আমরা হরমোন বলছি। আচ্ছা, এই হরমোন আবিষ্কার কে করেছে একটু ইতিহাসটা জেনে নিই। যে বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং 1905 সালে রাসায়নিক সমসাধ্য পদার্থকে হরমোন নামে অভিহিত করেন, যা হরমাও নামক গ্রিক শব্দ থেকে এসেছে। এই কথাটা মনে রাখবে যে হরমাও কথা থেকে আমাদের হরমোনটা এসেছে, যার অর্থ হচ্ছে উত্তেজিত বা উত্তেজিত করা, ঠিক আছে, বা জাগ্রত করা। আচ্ছা, বিজ্ঞানী চার্লস ডারউইন এই আলোকবৃত্তি পরীক্ষা দ্বারা হরমোনের উপস্থিতি সম্বন্ধে জানতে পারেন। একবার জাস্ট স্লাইডটা দেখে নেবে। আর কি বিজ্ঞানী ওয়েন্ট বা বিজ্ঞানী ভেন্ট, একই ধরনের ওয়েন্টও বলে, আমাদের প্রথম যে অক্সিন নামক যে ন্যাচারাল হরমোনটা আছে IA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IA এই হরমোনটাকে কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন, আমাদের যে মুকুল আবরণী রয়েছে সেখান থেকে আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। তাহলে এই গেল হরমোন, যে কিনা উদ্ভিদ দেহের বিভিন্ন ধরনের কার্যকলাপগুলোকে নিয়ন্ত্রণ করছে, নিজে এক ধরনের রাসায়নিক পদার্থ, সে কিনা কোনো কোষপুঞ্জ থেকে ক্ষরণ হচ্ছে এবং ক্ষরণ হওয়ার পর যে জায়গাতে দরকার সেই জায়গাতে যাচ্ছে, নিজের কাজ সম্পন্ন করছে, তারপর ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা বলছি হরমোন। হরমোনের আগের শব্দটা কি ছিল? হরমাও, ঠিক আছে, হরমাও। আচ্ছা দেখো, এই উদ্ভিদ হরমোনের প্রকারভেদটাকে একটু ভালো করে দেখে নাও। আমরা কি কি হরমোন পড়বো? প্রথম যে হরমোনটা পড়বো আমরা সেটা হচ্ছে কি না অক্সিন। প্রথম যে হরমোনটা পড়বো সেটা হচ্ছে আমাদের কি না অক্সিন। তাহলে এই যে অক্সিন রয়েছে, এই অক্সিনটাকে আমরা কি কি বলতে পারি বলতো? যে নাইট্রোজেন ঘটিত আম্লিক হরমোন, নাইট্রোজেন ঘটিত আম্লিক হরমোন, ঠিক আছে, নাইট্রোজেন ঘটিত আম্লিক হরমোন। আচ্ছা, হরমোনটা আমি লিখলাম না, হরমোনটা আমি এখানে লিখে দিচ্ছি। আর কি এর আরেকটা নাম আছে যেটাকে আমরা বলবো IA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অবশ্যই এখানে লিখবো আমরা ইন্ডোল বর্গ যুক্ত, ইন্ডোল বর্গ যুক্ত। আচ্ছা, আর কি কাজ না ট্রপিক চলনে নিয়ন্ত্রণ করে, ট্রপিক চলনে নিয়ন্ত্রণ করে। কি বললাম? ট্রপিক চলনে এ নিয়ন্ত্রণ করছে। আরো কি করে? কোষ বৃদ্ধি করে বা কোষের আকার বৃদ্ধি করে, কোষের আকার বৃদ্ধি করে, কোষের আকার বৃদ্ধি করে। এই ব্যাপারটাকে আমরা কি বলি জানো? অ্যাসিড গ্রোথ, বা আমি নিচে লিখছি অ্যাসিড গ্রোথ হাইপোথেসিস, অ্যাসিড গ্রোথ হাইপোথেসিস, ঠিক। আর এর মোস্ট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অগ্রস্থ প্রকটতা, অগ্রস্থ প্রকটতা। এবার এই অগ্রস্থ প্রকটতা কি না যে কোনো একটা উদ্ভিদের, যদি একটা উদ্ভিদকে দেখো, এই একটা উদ্ভিদকে দেখো, তাহলে এই উদ্ভিদে যে আমাদের শীর্ষবিন্দুটা আছে, যেখানে আমরা যেখান থেকে উদ্ভিদটা লম্বা হচ্ছে সেটা অগ্রভাগ বলো, সেই অগ্রভাগকে বৃদ্ধি করতে ত্বরান্বিত করছে এবং এই সাইডের যে আমাদের কাক্ষিক মুকুলগুলোকে রয়েছে সেগুলোকে বৃদ্ধি ব্যাহত করছে, সেগুলোকে বাধা প্রদান করছে। অগ্রমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করছে আর কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে আমাদের বাধা প্রাপ্ত করছে, এটাকে বলছি আমরা অগ্রস্থ প্রকটতা, ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অক্সিজেনের যেগুলো দরকার সেগুলো আমি তোদের এখানে লিখে দিলাম। এছাড়াও কোষ বিভাজনে সাহায্য করছে আমাদের অক্সিজেন, ঠিক আছে, হ্যাঁ কি না? আবার এই অক্সিজেনকে আরেকটা জিনিস মনে রাখবে, এখানে রুট হরমোনও বলা হয়, একে রুট হরমোন বলা হয়, ঠিক আছে, একে রুট হরমোন বলা হয়, একে রুট হরমোন বলা হচ্ছে। আচ্ছা, আরেকটা হরমোন আছে যার নাম হচ্ছে জিব্রেলিন, ঠিক আছে, জিব্রেলিন। বাংলা বানান একটু আমার খটোমটো লাগে, একটু দেখে নেবে জিব্রেলিন। এবার এই জিব্রেলিন ব্যাপারটা কি দেখো, ভালো করে বুঝতে হবে এই জিব্রেলিন ব্যাপারটা কি। তাহলে এ বলবে যে নাইট্রোজেন বিহীন, কি বলবে? N2 বিহীন, সরি, নাইট্রোজেন বিহীন, নাইট্রোজেন বিহীন দেখো জিব্রেলিককে আরেকটা বলা হয় জিব্রেলিক অ্যাসিড। তাহলে নাইট্রোজেন বিহীন আম্লিক অ্যাসিড, সরি, নাইট্রোজেন বিহীন আম্লিক হরমোন। কি বললাম? নাইট্রোজেন বিহীন আম্লিক হরমোন, ঠিক, হ্যাঁ কি না? বেশ, এটা N2। আচ্ছা, আর কি বলতে পারি আমরা? এর কাজ কি? বোল্টিং বা পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। কি করে? পর্বমধ্যের
দৈর্ঘ্য বৃদ্ধি করে। কি করে? পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, হ্যাঁ কি না? তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলি? বোল্টিং বলি। এই প্রসেসটাকে আমরা কি বলি? বোল্টিং করি, বোল্টিং বলি। এবার বোল্টিং জিনিসটা কি? পর্ব মধ্য জিনিসটা এবার কি দেখো, ভালো করে একটু বুঝে নাও। তাহলে এই হচ্ছে একটা গাছ এবং এইটা হচ্ছে একটা পর্ব, এইটা হচ্ছে একটা পর্ব এবং মধ্যবর্তী যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে আমাদের পর্ব মধ্য। এবং এই যে পর্ব মধ্য, এই পর্ব মধ্যে দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করছে বলে আমরা একে বলছি বোল্টিং, বা এর কাজই হচ্ছে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা, বংশগত খর্বতা দূর করা। ঠিক আছে? এছাড়া এর কাজ কি? এছাড়া এর কাজ হচ্ছে না বীজের অঙ্কুরোদ্গম ঘটানো। ঠিক আছে? বীজের অঙ্কুরোদ্গম ঘটানো। এছাড়া এর কাজ হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম ঘটানো। ঠিক আছে? মনে রাখবে। এছাড়াও ফুল ফোটাতে সাহায্য করছে, ফলের আকার বৃদ্ধি করতে সাহায্য করছে, ফলের থোকাতে আরো ফল নিয়ে আসতে সাহায্য করছে, এইগুলো হচ্ছে কাজ। তো অবশ্যই এই মোটামুটি মেন কাজগুলোকে আমি এখানে লিখে দিলাম। আরেকটা হরমোন আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে আমাদের সাইটোকাইনিন। সেটা হচ্ছে আমাদের সাইটোকাইনিন। এবার এইটা মনে রাখবে যে এই সাইটোকাইনিন হচ্ছে আমাদের এক ধরনের হরমোন যে কিনা অক্সিনের উল্টা কাজ করে। অক্সিন যদি অগ্রস্থ প্রকটতা শো করে, এ কিন্তু কাক্ষিক প্রকটতা শো করছে, মানে অগ্র প্রকটতাতে ব্যাহত করছে। অক্সিন আমাদের করছিল যে অগ্রমুকুলের বৃদ্ধিটাকে কি করছিল? ত্বরান্বিত করছিল এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধিটাকে ব্যাহত করছিল। কিন্তু এখানে সাইটোকাইনিন কি করবে না, অগ্রমুকুলের বৃদ্ধিটাকে ব্যাহত করবে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধিটাকে ত্বরান্বিত করবে। এছাড়া এ কি করছে সাইটোকাইনিন না, ক্লোরোফিলটাকে অনেক বেশি দিন অবধি সতেজ রাখতে সাহায্য করছে। যে ক্লোরোফিল রয়েছে পাতার মধ্যে, সেটাকে অনেক দিন ধরে সতেজ রাখতে সাহায্য করছে। এবং এই প্রসেসটাকে আমরা বলছি রিচমন্ড অ্যান্ড ল্যাং প্রভাব। রিচমন্ড অ্যান্ড ল্যাং প্রভাব। কি বলছি? রিচমন্ড অ্যান্ড ল্যাং প্রভাব। না, এই রিচমন্ড এবং ল্যাং বলে যে বিজ্ঞানী ছিলেন দুজন, তারা এই প্রথম জিনিসটা নোটিস করেছিল যে বার্ধক্য বিলম্বিতকরণ, মানে পাতার মধ্যে যে আমাদের ক্লোরোফিল রয়েছে সেটাকে অনেক দেরিতে বিনষ্ট করছে, বা বলতে পারো অনেক দিন অবধি সতেজ রাখছে, চিরহরিত বলবে না, অনেক দিন সবুজ করে রাখছে। ঠিক আছে? তো এইটাকে হচ্ছে রিচমন্ড অ্যান্ড ল্যাং প্রভাব। তাছাড়া কি বললাম যে অক্সিনের উল্টা ভাবে কাজ করে, যেটা অক্সিন করে তার ঠিক উল্টাটা করে। এই হরমোনের একটা ভাগ আছে দ্বৈত নিয়ন্ত্রক, বা অনেক সময় বলে যে একে অপরের উল্টা ধরনের কাজ করছে। ঠিক আছে? একে ধরনের উল্টা কাজ করছে, মানে যদি অক্সিজেন যেটা করছে তার উল্টা এটা করবে, একে অপরের জাতশত্রু বা অজাতশত্রু বলতে পারো। ঠিক আছে? তাহলে এই গেল তোমাদের মোটামুটি একটা হরমোনের আউটলাইন। মোটামুটি এইগুলো পড়লে তোমাদের ম্যাক্সিমাম জিনিসগুলো কভার হয়ে যাবে। ডিটেলস তো আমি অলরেডি পড়িয়েছি। যদি অবশ্যই ডিটেলস পড়তে চাও তাহলে ওই যে বললাম ব্যাচে আমাদের কিন্তু এনরোল করে নাও। ঠিক? আচ্ছা, যারা আমাদের ফেসবুক থেকে দেখছো বা আমাদের মেন চ্যানেল ক্যারিয়ার দিশার একাডেমি থেকে দেখছো, অবশ্যই CDA 9-10 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে কিন্তু সমস্ত ধরনের ক্লাসগুলো পেয়ে যাবে, শর্ট সিরিজ হোক, বা আমি এরকমভাবে সিরিজগুলো আনতে থাকবো, অল্প সময়ে বেশি বেশি জিনিস তোমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করবো। ঠিক আছে? চলো অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে নেবে। আচ্ছা, কিছু কৃত্রিম হরমোনটাকে তোমাদের পড়তে হবে। যেমন কি পড়বে? দেখো, যে সকল হরমোন ল্যাবরেটরিতে সংশ্লেষ করা হচ্ছে অথচ প্রাকৃতিক হরমোনের মতোই কার্যকরী, তাদের কৃত্রিম বা সংশ্লেষিত হরমোন বলা হয়। যেমন হচ্ছে দেখো, অক্সিন, কৃত্রিম জিবরেলিন, 2,4-D। ঠিক আছে? 2,4-ডাইক্লোরো ফেনক্সি, আমাদের অ্যাসিটিক অ্যাসিড, সেটা হচ্ছে আমাদের কি 2,4-D। এটা হচ্ছে আমাদের আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে? আগাছানাশক হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া আমরা কি বলছি, এই সকল হরমোনের প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রিত হয় এবং এদেরকে প্লান্ট গ্রোথ রেগুলেটরস বলছে। কাদেরকে বলা হচ্ছে? এই যে কৃত্রিম হরমোনগুলো রয়েছে, এই কৃত্রিম হরমোনগুলোকে আমরা কি বলছি? প্লান্ট গ্রোথ রেগুলেটরস। এগুলো ল্যাবরেটরিতে সংশ্লেষ করা হচ্ছে এবং ঠিক প্রাকৃতিক হরমোনের মতনই কাজ করছে। জাস্ট কয়েকটা কাজ আমরা এখানে জেনে রাখবো, তাহলে হয়ে যাবে কমপ্লিট। যেমন শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করছে কে করছে? আমাদের ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, বা এখানে কাজে লাগে IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, বা NAA ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, সবই কিন্তু আমাদের কৃত্রিম অক্সিজেন। আচ্ছা, অপরিণত ফলের মোচন রোধ করছে, অনেক সময় করে। তাছাড়া 2,4-D, এটা ভালো করে মনে রাখবে, এই 2,4-D এটা হচ্ছে আমাদের কি না, এক ধরনের কৃত্রিম অক্সিজেন। এটা হচ্ছে আমাদের কৃত্রিম অক্সিজেন। এই কৃত্রিম অক্সিজেনটা কি করে বলতো? এই কৃত্রিম অক্সিজেনটা ভালো করে লিখে দিচ্ছি আমি। এই কৃত্রিম অক্সিজেন আমাদের আগাছানাশক হিসেবে কাজ করে। আচ্ছা, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার কিন্তু পরীক্ষাতে আসে। কৃত্রিম অক্সিজেন আগাছানাশক হিসেবে কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং ঘাস মারা ওষুধ যেটাকে বলা হয় সেটা হচ্ছে এটাই 2,4-D। ঠিক বোঝাতে পারলাম? তাহলে মোটামুটি তোমাদের একটা আউটলাইন করে দিলাম, যে একদম শর্টে টোটাল ব্যাপারটা বোঝাতে চেষ্টা করলাম, যে তোমাদের কোন কোন জায়গাগুলো একটু মনে রাখতে হবে। জাস্ট স্লাইডটা আরেকবার করে রিভিশন করবে, পজ করে করে দেখে নেবে। যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বিশাল ডেপথে কিন্তু যায়নি, বারবার বলছি, বিশাল ডেপথে কিন্তু যায়নি। ডেপথে
এই কম সময়ে ডেপথে যাওয়া অসম্ভব ব্যাপার। আরো ডেপথে যাওয়া যায়, আরো বেশিভাবে আরো ভালোভাবে বোঝানো যায়, কিন্তু এই কম সময়ের জন্য অবশ্যই এই ব্যাপারটা নয়। যদি তোমরা ডেপথে পড়তে চাও, আরো ভালোভাবে পড়তে চাও, তাহলে অবশ্যই এই ব্যাপারটাকে মাথায় রাখো। এই যে এই ব্যাপারটা এখানে কিন্তু আমি ভালোভাবে ডেপথে ধরে ধরে একদম জিরো থেকে হিরো অব্দি পড়িয়ে দেবো, কোনো সমস্যা নাই। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো একটা শর্ট টপিকে আলোচনা নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।